আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কায়দার উপন্যাসটি। লেখনীতে ফিনারা ঝুমুর, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ১। বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা আইডিতেই নিজের একটি হট বোর্ড ছবি পাঠায় মেঘালয়া। ছবির নিচে লিখে দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার উপর পা তুলে বসে সে তার ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীর দিকে তাকায়। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখ রক্তে যেন এক পলকেই চুষে নিয়েছে কেউ। মেঘালয়া ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি যে তার 12,000 টাকা দে জলদি। মেঘালয়া যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক দিলেই মিনমিনে গলায় বলে, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয়া গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তমে চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামলো। শালি শাকচুন্নির দল, তোদের কাছে টাকা নাই, তাহলে আমার সাথে বাজি ধরলি কেন? ফাজলামি পাচ্ছিস? হয় আমার টাকা দে, না হয় আমার সম্মান আমার কাছে ফেরত দিবি, কুত্তি ছেড়ি। মেঘালয়ার চিল্লাচিল্লিতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আরে শান্ত হ, তোর ছবি মনে হয় ওপাশ থেকে এখনো কেউ দেখেনি। দাঁড়া, আনসেন্ড করে দিচ্ছি, ডিলেট করে দিচ্ছি সব। ফাতিহা কাঁপা কাঁপা আঙ্গুলে মেসেজ অপশানে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙ্গুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের উপর হাত দিয়েই স্ক্রিনে উকি দিল। সবার চোখ চড়ক গাছ। ছবির নিচে দুটো ব্লু ক্লিক জ্বলজ্বল করছে। ছবি ইতিমধ্যেই সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের উপরে দিয়ে লেখা হয়েছে টাইপিং। সবাই বেকায়দা ফেঁসে গেছে, সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থমথম খেয়ে ফোনটা মেঘালয়ার দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে মেঘের। আসলে মেঘ, আসলে হয়েছে কি? মেঘালয়া এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরে বলল, বান্দিরে বাচ্চা, কি হয়েছে? তোর আমার বাচ্চা হইছে? কথা আটকে যাচ্ছে কেন? দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিস বলল। ওদের এই চরম বাকবিতণ্ডার মাঝে এই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশের সেই অচেনা আইডির মেসেজ। রাগ ফুলে চারজন হুমড়ি দিয়েই পড়ল স্ক্রিনের ওপর। ওহ মাই সুইট হার্ট, ইউ লুকিং সো হট। একটু ওয়েট করো, আমি আসছি। এসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো, খাট কাঁপাবো। জাস্ট ওয়েট ফর মি। মেসেজটা পড়েই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে, ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাট বক্সের ওপারে প্রোফাইলের পিকচারটা মেঘালয় ভালো করে তাকালো। এতক্ষণে খেয়াল করেনি। এবার জুমিং অপশানে গিয়ে দেখলো ডিউটি পড়া এক জোড়া তীক্ষ্ণ গম্ভীর চোখ। ইউনিফর্মের কাঁধের অ্যাপোলেটে মলেটের একটি চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফে খোদাই করা আছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেই মেজর আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎ জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল ও। এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিনের একমাত্র বাল্যবন্ধু। জানে জিগার, ওরে আল্লাহ, এ কারে মেসেজ পাঠাতে দিলি রে? ও যদি জানতে পারে এই মাইয়াডা আমি, তাহলে আমার জ্যান্ত কইরা বুড়িগঙ্গার পানিতে ভাসাইয়া দিব। মেঘালয়ার মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা, তানিয়া আর ফাতিহা এক নিমিষেই কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ার্থক মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এ ইনি কে রে মেঘ? এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ের বন্ধু, মেজর শিষ্য তালুকদার, অঙ্কন। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘালয়ের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোটে মাথা ঘুরে সে ধপ করে মেঝের উপরে লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহা কলিজা যেন এক মুহূর্তেই পানিশূন্য হয়ে শুকিয়ে গেল। সেদিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নামে ছিল না, একদম নিখুঁত একটা ফেক আইডি ছিল। আর ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাবার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটাই পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সেই যমদূতের সামনাসামনি দেখা মেঘের আত্মা খাঁচা ছাড়া হবার জোগাড়। এ এ কি মেঘ, তুমি এত ঘামছিস কেন?
এসি তো ফুল স্পিডে চলছে। খালাতো বোন মিথিলা ধাক্কা আর কথায় বাস্তবে ফিরে মেঘ। সে ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাইয়ের নোমানের সাথে গম্ভীর কোনো আলোচনায় মগ্ন স্বয়ং শিষ্য কারদার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজার। তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে মেঘের কাছে। মেঘ ঢোক গিলে আঙ্গুল তুলে শিষ্যকে দেখিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, উ উ উনি তোমাদের এখানে কি করে? মিথিলা মেঘের আঙ্গুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে এই বুদ্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই, আর্মিতে আছেন, মেজর। ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা ওনাকে বাঘের মতো ভয় পাই। মিথিলা কথা শুনে মেঘের ইচ্ছা করলো এই মুহূর্তে বিয়ে বাড়িটা মেঝেটা দুভাগ হোক আর সে সোজা পাতালপুরিতে ঢুকে যাক। দুনিয়ার এত মানুষ থাকতে এই লোকটা মিথিলার চাচাতো ভাই হবে? আমি আমি একটু আসছি রে, অসমে যাব। মিথিলাকে কোনো মতেই এড়িয়ে মেঘ হন হন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে চলে আসলো। ভেতরের ছিটকিনিটা আটকে দিয়েই সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর দাঁতে দাঁত চেপে নখ কাটতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেই গালি দিতে ইচ্ছে করছে ওর। কোন বালে বলছিল ওই দিন বাজি ধরতে? এবার বুঝে ঠেলা মেঘালয়া, আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিস। নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজ আর হট ছবি পাঠানো মেয়েটাই আমি, তাহলে আমাকে জ্যান্ত ইন্নানিল্লাহ হয়ে যাবে। ডিফেন্সের মানুষ ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও কেউ টের পাবে না। মেঘ নিজের গলা নিজেই দুটো থাপ্পড় মারল ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করেই বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডি তো ডিলিট করে দিয়েছিলিস। উনি তো সামনাসামনি কখনো দেখেনি নি ওই লুকে। চিল, একদম নর্মাল থাকবি। ও বকবকের মতো মাঝে হঠাৎ করেই কাঠের দরজায় ওপর সজোরে আঘাত পড়ল। আর তার পরপরই উপাস থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হও বলছি। শিষ্যের গলা আওয়াজ শুনে মেঘের কলিজা এক ছটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ। তখনও এত ছোট ছিল যে শীর্ষ যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটা ও জানতো না। সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও শিষ্যকেও বড় জোর দুইবার দেখেছে দূর থেকে। তাই এই খিটখিটে মেজাজের আর্মি অফিসারের সম্পর্কে ও তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে উপাস থেকে লাগাতার দরজায় কড়া নেড়েই চলেছে শিষ্য। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবো? 1 2। মেঘ আর ঝুঁকে নিল না। 3 গোনার আগেই দ্রুত যেয়ে ছিটকিনিটা খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বা চওড়া দেহ শিষ্য হুড়মুড়িয়ে করে ঘরের ভিতর ঢুকে পড়ল। নিজের বেড রুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শিষ্য নিজের ঘন ভুরু দুটো কুঁচকে নাচালো। সে এই হাত পকেটে পুরেই মেঘের ওপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, হু আর ইউ? ইয়ে মানে মানে আমি 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 কেউ না। মেঘালয় ভয়ের চোটে তোতলাতে তোতলাতে শুরু করলো। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্য যেই না ও হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে অমনি ঘটলো অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা ঘেরের সাথে নিজের পা পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিৎপটাং হয়ে পড়তে যেতে নিলেই পড়তে পড়তেই মেঘ চোখ মুখ খিচে চিৎকার করে দিল, ওরে আল্লাহ, আমারে বাঁচাও। মাটিতে পড়ার আগে ওই 1 সেকেন্ডের মেঘের মাথার দুনিয়ার সব আজগুবি চিন্তা ভর করলো। সে হাত পা ছুড়ে বিলাপের সুরেই চিল্লাচিল্লি শুরু করলো, আমি মইরা গেলে আমার না হওয়া বাচ্চারা কাচ্চা কি হইব রে? আল্লাহ, আমারে বাঁচাও। হাসা কইতাছি, এখন থেইকা সব মাইনা চলমু। আমার না হওয়া স্বামীরে বিধবা কইরো না তুমি রে। হেই স্টুপিড গার্ল, জাস্ট শাট আপ। কানের কাছে এই বজ্রপাত মতো ধমক শুনলেই মেঘালয়ের পুরো আকাশ থেকে পড়ল। ভয়ে তো চোখে এক চোখ তুলে তাকাতেই ও দেখল ও মাটিতে পড়েনি। শিষ্য নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখের একদম ইঞ্চিখানেক দূরত্ব এখন শিষ্যের সেই রাগী গম্ভীর মুখ। এত কাছ থেকে যমদূতকে দেখে মেঘের ভেতরটা আবার কেঁপে উঠল। ভয়ের চোটে হাত পা ছড়াছড়ি করতে গিয়েও ও নিজের ব্যালেন্স তো রাখতেই পারল না, উল্টো শিষ্যের ব্লেজার কলারটা খামচে ধরল। ফলাফল যা হবার তাই হলো। হঠাৎ ও টানে শিষ্য ও নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। মেঘকে নিয়েই সে ধপাস করে ফ্লোরের ওপর পড়ে গেল। মেঝেতে পড়ার পর
মেঘ টের পেল ওর ওপর প্রায় 6 ফুট উচ্চতার একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয়ের দম বন্ধ হয়ে যাবার জোগাড়। কোমরটাও বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখ মুখ কুঁচকেল, চিৎকার জুড়ে দিয়েই বলল, আল্লাহ রে, গেছি রে আমি। দামড়া হাতির চাপাই ছিলে চ্যাপটা হইতাছি রে। ওরে কে, কোথায় আছোস আমারে? এই জলহস্তি আর হাতির নিচ থেকে উঠারে, বাঁচাও। মাথা মোটা কোথাকার। রাগে গজগজ করতে করতে মেঘের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো শিষ্য। নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকালো। মেয়েটার কাণ্ড কারখানা দেখে তার মেজাজ চড়ে গেলেও মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠে এসে মেঘালয়ের তখনও ফ্লোরে পড়ে আছে। ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা ছাউনির দিকে শিষ্যের দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সে শিষ্যের শক্ত হাতটা শক্ত করে ধরে ওঠার জন্য। শিষ্য যখন আলতোটাকে মেঘকে উপরে দিকে তুলছে, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার চওড়া ওড়নাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শিষ্যের তীক্ষ্ণ চোখের নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদূরে। কূপের মতো গভীর না, ভিতর ঠিক পাশের একটা কুঁচকে কুঁচকে কালো তিল হিলের টুকরোটা মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর শিষ্য কারদারের মতো একজন শক্ত মনের মানুষের বুকেও যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তেই ঘোর লাগা গলায় শিষ্যের ঠোঁট গলে বেরিয়ে এলো এক লাইনের ফিসফিসানি, হট আই বিউটিফুল নাভেল। এখানেই শেষ শিষ্য কারদারের প্রথম পর্ব।